ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ম্যাথ হ্যাপিলি। ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের আমরা কোষে দেখি 3.2 এই যে অধ্যায়টা আমরা শুরু করব। এর আগে 3.1 সেটা করে দিয়েছি, না দেখে থাকলে দেখে নিও। ওখানে আমরা বিন্দুগুলো কী করে ছক কাগজে স্থাপন করতে হয় সেটা শিখেছি। আজকেরও কিছুটা আছে ওই রকমই অঙ্ক, সেটা দেখব। ওই ভিডিও যারা দেখেছো তারা নিশ্চয়ই 1 নম্বর দাগের অঙ্কগুলো সব পেরে যাবে। যারা দেখোনি, এইটা দেখলে কিছুটা তোমরা ধারণা করতে পারবে। ওই ভিডিওটাও দেখে নিও, তাহলে সম্পূর্ণ ভালোভাবে শিখে যাবে। চলো তাহলে আমরা আজকে শুরু করি 3.2। ঠিক আছে, প্রথমে যেটা আমাদের দেওয়া আছে, 1 নম্বরে বলেছে বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করি এবং কোথায়, মানে সেটা অক্ষের উপর আছে বা কোন পাদে আছে সেটা আমরা লিখি। ঠিক আছে, অবশ্যই সেটা আমাদের বলতে হবে। 1 নম্বরে যে বিন্দুটা আছে দেখো 3.0, চলো সেটা আগে স্থাপন করে দেখাই। দেখো ছাত্রছাত্রী বন্ধুরা, এইটা হচ্ছে ছক কাগজ। এই ছক কাগজটা হচ্ছে আমি তৈরি করে নিয়েছি। ঠিক আছে, এইরকমই ছক কাগজ তোমরা কিনতে পাওয়া যায়, সেটা তোমরা কিনে নেবে। একটা খাতা, ছক কাগজের খাতা, ছক পেপার বললে দোকানে গিয়ে ওটা কিনতে পারবে। ওই ছক কাগজে দেখবে এই যে বর্গক্ষেত্রগুলো আছে এগুলো অনেক বড় বড়। ঠিক আছে, ছক কাগজ আরও ছোট ছোট, এর মধ্যেই আরও 4টে হয়ে যাবে। একটা বর্গক্ষেত্র 4টে ছোটো ছোটো বর্গক্ষেত্র আছে। ঠিক আছে, আমি বড় করেছি কেন, তোমাদের সুবিধার্থে, মানে দেখতে অনেকটা জায়গা পাবে বলে সেই জন্য বড় করে নিয়েছি বর্গক্ষেত্রটা, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, সেই জন্য করেছি। দেখো এবার আমাদের কাজ হলো 3.0 বিন্দুটা স্থাপন করা। 1 নম্বরে আছে 3.0, সেই বিন্দুটা কীভাবে স্থাপন করবে, তার জন্য প্রথমে আমাদের পরস্পর লম্ব দুটো অক্ষ টেনে নিতে হবে। সেই অক্ষটা কোথায় নেব, দেখো চেষ্টা করবে খাতার মাঝখানে নিতে, এক্স অক্ষ ওয়াই অক্ষ দুটো, এই দিক থেকে মাঝখানে, ওই দিক থেকে, মানে ডান দিক থেকে বাঁ দিক থেকে ধরে মাঝ পয়েন্টটা, কারণ কি, যে বিন্দুটা দেবে, আর তুমি একটু ধারে এদিকে ওইদিকে করেও নিতে পারো, কারণ যে বিন্দুটা স্থাপন করবে সেই বিন্দুগুলো যেন আমি স্থাপন করতে পারি সেই রকমভাবে আমার দূরত্বটা ঠিক করে দিতে হবে। এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, যেমন ধরো এখান থেকে আমি ক ঘর যেতে পারি, 1 2 3 4 5 6 7 8, এদিকে ওরকম 8 ঘর বা 7 ঘর যেতে পারি। সেজন্য আমাকে 3.0 তাহলে এর মধ্যে হয়ে যাবে। আর উপর নিচে ওই রকম, উপরে এটা 13 ঘর, এপারেও 13 ঘর আমি যেতে পারি। সেইভাবে আমাদেরকে বিচার করে নিতে হবে। আমাকে যেমন কোশ্চেনে দেওয়া থাকবে সেইভাবে আমরা করব। তবে তোমাদের ছক কাগজ যেটা দেওয়া হয় সেখানে মাঝ বরাবর নিলে সব বিন্দুগুলো স্থাপন করতে পারবে। ঠিক আছে, সেই জন্য মাঝ বরাবর বলা হচ্ছে। তুমি এদিক ওদিক একটু সরিয়ে বা এ করে সেটা নিতে পারো তোমার সুবিধা মতো করে। বুঝে গেল? এবার তাহলে চলো আমরা যে বিন্দুটা স্থাপন করব কীভাবে, এটা আমরা আগের ভিডিওতে বলে দিয়েছি। এই ভিডিও যারা আগেটা দেখোনি তো এটা দেখো, বুঝতে পারবে কিছুটা। এই হলো প্রথমে রেখাটা স্থাপন করলাম, লিখবো কি, এক্স অক্ষটার জন্য এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এক্স ও এক্স ড্যাশ, মানে যে বিন্দুতে ছেদ করবে দুটো অক্ষ সেটা ও, আর এক্স ওর নামকরণটা এটা এক্স টু এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। ঠিক আছে, এই নামকরণটা দিতে হয় সাধারণত, তুমি অন্য দিতে পারো, তবে এইটাই দেওয়া, মানে সবসময় এটাই দেওয়া হয়, তাই এটাই তুমি দেবে। ঠিক আছে, এবারে দেখো 3.0 মানে কি, ভুজটা হচ্ছে 3 আর কোটি, প্রথমটা হচ্ছে ভুজ এক্স স্থানাঙ্ক, দ্বিতীয়টা ওয়াই স্থানাঙ্ক। এক্স স্থানাঙ্ক ধনাত্মক কোন দিকে, এটা হচ্ছে ডান দিকে ধনাত্মক, মানে এক্সটা হচ্ছে এক্স স্থানাঙ্ক ডান দিকে ধনাত্মক আর বাঁ দিকে হবে ঋণাত্মক। আর ওয়াই স্থানাঙ্কটা উপরে হচ্ছে ধনাত্মক, নিচে হবে ঋণাত্মক। 3 মানে শুধু ধনাত্মক আছে, তাহলে এক্স স্থানাঙ্ক ডান দিকে হবে, তাই তো, তাহলে 3 ঘর যাবে। এবারে এই যে কী করে আমরা নেব, আমি এখানে বর্গক্ষেত্রের একটা করে বাহু 1 একক ধরবো, তাহলে 3 ঘর গেলে 3 একক হবে। ঠিক আছে, আর ওই রকম ইয়েটার উপরের দিকে ওই রকম, উপর বা নিচের দিকে একটা করে বাহু ওরকম 1 একক ধরবো। ঠিক আছে, আমার এখানে বর্গক্ষেত্র অনুযায়ী। এবার তুমি তোমার যে ছক্কা দেওয়া থাকবে সেখানে তুমি দুটো করে, যেহেতু সেটা ছোটো ছোটো থাকবে বর্গক্ষেত্র খুব ছোটো ছোটো, সেটা দুটো করে তুমি 1 একক ধরলে বা 3টা করে 1 একক, তোমার খুশি মতো ধরতে পারো, কোনো অসুবিধা নেই। সেটা তোমার লিখে দিতে হবে যে তুমি কটা করে বর্গক্ষেত্রের বাহুটাকে 1 একক ধরলে সেটা লিখে দেবে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে এখানে আমি একটা করে বাহুর দৈর্ঘ্য 1 একক ধরেছি, তাহলে 3 একক আমি যাব, 3 মানে তো 3 একক, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর। এখানে
এখানে শেষ হবে না, ওয়াইয়ের মানটা 0 আছে, তাহলে এখানেই শেষ। এটা ওয়াইটা যদি আরও থাকতো, তাহলে 2 থাকতো, তখন আমি উপরের দিকে 2 করছি, যেহেতু ধনাত্মক 2 তার উপরের দিকে করছি। এখানে যদি 0 আছে ওয়াইটা, তাহলে এখানেই আমার থেমে যাবে, 3 0 বিন্দুটা হবে এখানে। ঠিক আছে, আমার এই ছক কাগজ অনুযায়ী। তাহলে এটা হলো 3 0 3 0, এই হয়ে গেল। এবারে 2 নাম্বারটা কী আছে, 2 আছে তোমার। তাহলে পরপর বুঝতে পারলে, এবার আমরা পরপর স্থানাঙ্কটা স্থাপন করে যাব। ঠিক আছে, দেখে নাও। এবার দেখো 0 8, মানে এক স্থানাঙ্ক 0, তাহলে কোনো দিকে যাবে না এক্সট্রা। 8টা কত, ধনাত্মক, মানে ওয়াই স্থানাঙ্কটা ধনাত্মক 8 ঘর। তাহলে 1 2 3 4 5 6 7 8, এটাই। তাহলে এখানেই শেষ। তার লিখবো কি, এটা 0 8। আর এই বিন্দুটা তুমি এরকম বিন্দু দিয়ে এরকম গোল করে দিতে পারো, কারণ ওই বিন্দুটা চেনার জন্য কোন বিন্দুটা, এইটাই। ঠিক আছে, এই স্থানাঙ্ক আমার স্থাপন হয়ে গেল। এবার এখানে লিখতে হবে সেটা অক্ষের উপর আছে না কোন পাদে আছে। তাহলে এখানে দেখো প্রথম বিন্দুটা সেটা ছিল এক্স অক্ষের উপর, ঠিক আছে, আর এটা কোথায় আছে, ওয়াই অক্ষের উপর। এটা আমরা পেয়ে গেলাম, তাই এটা লিখবো, এই প্রথমটা এক্স অক্ষের উপর, এটা হচ্ছে ওয়াই অক্ষের উপর। এবার 3 নম্বরে কী আছে, 3 নম্বর আছে দেখো -5 0, -5 মানে এক্সটা ঋণাত্মক। এবার তাহলে বাঁ দিকে যাবে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর এখানে, আর ওয়াইটা 0, তাহলে এখানে শেষ। তাহলে এটা হলো -5 0, এই হলো। এটা কোথায় আছে, এটা দেখো এক্স অক্ষের উপর, এটাও আছে এক্স অক্ষের উপরে। ঠিক আছে, এবারে 4-এ কী আছে দেখো, 0 -6 0, এক্স স্থানাঙ্কটা 0, তাহলে এক্স স্থানাঙ্ক 0 কোন দিকে যাবে না, ওয়াই স্থানাঙ্ক এবার কোথায় যাবে, 6 ঘর নিচের দিকে। নিচের দিকে বলেছি ওয়াই স্থানাঙ্ক ঋণাত্মক। তাহলে 1 2 3 4 5 আর 6, এখানে বিন্দুটা, তাহলে এটাই, এটা হলো 0 -6। ঠিক আছে, এই হয়ে গেল। এবারে পরবর্তীটা 5-এ দেখো 6 4, 6 4 বিন্দুটা আমরা এক স্থানাঙ্ক, তোমার 6 ঘর, 1 2, এটা 3 4 5 6, এই 6 আর 4 ঘর, মানে উপরের দিকে যাব, 1 2 3 4, এখানেই শেষ। তাই এইটা হচ্ছে সেই বিন্দুটা, 6 4 বিন্দুটা। ঠিক আছে, এবার 6-এর দাগে দেখো এক্স স্থানাঙ্ক আছে -7, ওয়াই স্থানাঙ্ক 4, মানে 7 ঘর যাবে ঋণাত্মক দিকে, 1 2 3 4, এটা 5, এই 6 7 ঘর। আর এবারে ওয়াইটা ধনাত্মক 4 ঘর, তাহলে 1 2 3 4, এখানে এই বিন্দুটা, এটা হলো -7 4। ঠিক আছে, এবার পরেরটা 7-এর দাগে। এবারে দেখো 9, 7-এর দাগে হচ্ছে 9 -9, মানে 9 ঘর, ডান দিকে 9 ঘর যাবে এক স্থানাঙ্ক, 1 2 3, আর এটা 6, আমরা গুণে নিচ্ছে আগে, 6 7 8 9, এখানে মানে একবারে শেষ লাইনে। তারপরে ঋণাত্মক ওয়াই স্থানাঙ্ক, মানে নিচের দিকে ঋণাত্মক আছে, মাইনাস ঋণাত্মক, আর নিচের দিকে 9 ঘর। ঠিক আছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9, দেখে নাও এইখানে পড়ছে। ঠিক আছে, এইখানে পড়ছে 9, এটা হচ্ছে 9 -9, 9 -9। ঠিক আছে, এইটা 9 -9, এই বিন্দুটা। এবারে 8 নম্বরে দেখো, দেখো এবার দেওয়া আছে -4 -5। ঠিক আছে, -4 মানে এক্সটা হচ্ছে এক্স স্থানাঙ্ক মাইনাস, মানে ঋণাত্মক দিকে। তাহলে এই পর্যন্ত 5 ছিল, এটা 4, এই -4 হলো। এবার 5 ঘর ঋণাত্মক 5 ঘর ওয়াই স্থানাঙ্ক, তার নিচের দিকে 5 ঘর, 1 2 3 4 5, এটাই, এটা হলো -4 -5, এই বিন্দুটা হয়ে গেল। এবার দেখো প্রত্যেকটা বিন্দু বলেছিল কোনটা কোন পাদে, এইটা তো বলে দিয়েছি, এটাও বলে দিয়েছি, আর এইটাও বলে দিয়েছি কোনটা। আর এইটা দেখো, এইটা হচ্ছে কার উপরে, ওয়াই অক্ষের উপরে আছে। ঠিক আছে, এই বিন্দুটা, এটা ওয়াই অক্ষের উপরে।
এবারে এই বিন্দুটা কোথায় আছে দেখো, এটা কোনো অক্ষর উপর নেই, এটা হচ্ছে পাদে। এটা কোন পাদে আছে? প্রথম পাদ। ঠিক আছে, এটা হলো প্রথম পাদ। মানে প্রথম পাদটা কোনটা প্রথম পাদ বলে? এই যে ও এক্স আর ও ওয়াই এর যে পাদটা পড়ে যাচ্ছে, ঠিক আছে, এইটা হচ্ছে প্রথম পাদ। আর এইটাকে বলে দ্বিতীয় পাদ, এইটা হবে তৃতীয়, এটা চতুর্থ। ঠিক আছে, এইভাবে এটা যদি এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ হয় সেইভাবে লিখলে তাহলে এটা হয় প্রথম পাদ, এটা দ্বিতীয় পাদ, আর এটা তৃতীয়, এটা চতুর্থ। প্রথম পাদে কে আছে? এই বিন্দুটা আছে প্রথম পাদে 6, 4। ঠিক আছে, আর প্রথম পাদের চিহ্নটা কী হয়, দ্বিতীয় জন্য সব কিন্তু আগের ভিডিও বলে দেওয়া আছে, ওইটা দেখে নিও, তাহলে আরও বিস্তারিত বুঝতে পারবে। এই ভিডিওটা শুধু এটা বলে দিচ্ছি, এটা হচ্ছে প্রথম পাদে আছে, আর এটা দ্বিতীয় পাদে, তো বলেই দিলাম এটা তৃতীয় পাদে, এটা তাহলে চতুর্থ পাদে আছে। আর বাদবাকি বিন্দুগুলো সব কোনোটা এক্স অক্ষের উপরে, কোনোটা ওয়াই অক্ষের উপরে। এই দুটো ওয়াই অক্ষের উপরে আর এই দুটো এক্স অক্ষের উপরে। ঠিক আছে, এবার দেখো 2 নম্বরে কি বলেছে, 5টা বিন্দু স্থাপন করতে হবে, যে কোনো 5টা তৃতীয় পাদে, যারা কিনা তৃতীয় পাদে আছে। তৃতীয় পাদ কোনটা? এইটা। ঠিক আছে, তৃতীয় পাদে 5টা বিন্দু স্থাপন করতে হবে। তাহলে 5টা যে কোনো বিন্দু তুমি নিতে পারো। তৃতীয় পাদে বিন্দুগুলো কী হয়? তৃতীয় পাদে বিন্দুগুলো হয় এই রকম, দেখো আগে বিন্দুগুলো নিয়ে নিচ্ছে এখানে, তারপর সেগুলো আমরা স্থাপন করব। ঠিক আছে, বিন্দুগুলোর ক্ষেত্রে কি হয়, এক্স স্থানাঙ্ক দেখো, এই স্থানাঙ্ক দেখো, বুঝতে পারছো, এক্স স্থানাঙ্কটা ঋণাত্মক হয় আর ওয়াই স্থানাঙ্কও ঋণাত্মক। ঠিক আছে, সেই জন্য বিন্দুগুলো এরকম আমি একটা নিচ্ছি, নিলাম -2, -4, এই একটা বিন্দু নিলাম, -3, -5, এই একটা বিন্দু নিলাম, -5, -7, এই একটা বিন্দু। ঠিক আছে, মানে এমন বিন্দু নিতে হবে যার এক্স স্থানাঙ্ক ঋণাত্মক হবে, ওয়াই স্থানাঙ্ক ঋণাত্মক। এটা হচ্ছে তৃতীয় পাদের নিয়ম। ঠিক আছে, বিন্দুগুলো নেওয়া, সেই হিসাবে যে কোনো সংখ্যা বসিয়ে আমি বিন্দু নিতে পারি। ঠিক আছে, সেই জন্য আমার এই বিন্দুগুলো এবার স্থাপন 5টা বলেছে, তাই না? 5টা আরও নিতে হবে। তাহলে আবার আরেকটা নিয়ে নিচ্ছি, মাইনাস, আচ্ছা এটা নিচ্ছি -3 আর -6, আরেকটা নিচ্ছি -2 আর -6। ঠিক আছে, নিলাম, যে কোনো বিন্দু হতে পারে, কোনো অসুবিধা নেই। সেগুলো আমরা স্থাপন করবো পরপর, দেখে নাও। -2, -4, -2, 1, 2, -4, নিচের দিকে 1, 2, 3, 4, এখানে হবে বিন্দুটা। ঠিক আছে, -2, -4। এবার আসছি -2, -6, -2, 1, 2 হলো, আর 6, এটা তো 4, আর 1, 4, 5, 6 এখানে এই বিন্দুটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে -2, -4, এটা -2, -6, এবারে 3-এ আসি, -3, তাহলে 1, 2, এটা 3, আর -5, 1, 2, 3, 4, 5, এইখানে। ঠিক আছে, এই বিন্দুটা হবে -3, -5, এবারে -3, 6, তার মানে এই বিন্দুটা হবে -6। ঠিক আছে, এখানে লিখলে ইজিবিজি হয়ে যাবে। তারপরে এই হয়ে গেল, হ্যাঁ, এবার তারপরে আসছে -5, -7, -5, মানে এটা -5, 7 ঘর নিচে, মানে 1, 2, 3, 4, 5, 6, এই হচ্ছে 7 ঘর। ঠিক আছে, এই বিন্দুটা হচ্ছে -5, -7, হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমরা তৃতীয় পাদে যে কোনো 5টা বিন্দু নিয়ে স্থাপন করতে পারি। এবার 3-এর দাগে দেখো, যেটা বলেছে রৈখিক সহসমীকরণ আকারে প্রকাশ করতে হবে, মানে সমীকরণ তৈরি করতে হবে। ঠিক আছে, যে বক্তব্যগুলো দেওয়া আছে এই বক্তব্যগুলো থেকে একটা সমীকরণ তৈরি করতে, সহজ সমীকরণ। সহজ সমীকরণ মানে যেটা, যেমন x + y = 2, এইরকম, মানে দুটো তোমার চলরাশি হবে। এখানে কটা চলরাশি বলে দেয় না, এই রৈখিক সহজ সমীকরণ বলে দেওয়া আছে, মানে এইটাই দুটো চলরাশি দিয়ে আমরা করব। ঠিক আছে, দুটো চলরাশি দিয়ে আমরা সহজ সমীকরণ একটা তৈরি করব। মানে প্রত্যেকটা যে বক্তব্য দেওয়া আছে 1, 2, 3, 4, 4টে আছে, সেগুলো 3 নম্বর দেখে সেগুলো আমরা করব। ঠিক আছে, চলো দেখো প্রথম যেটা আছে 1 নম্বরে কী বলেছে, প্রথমে যেটা বলে দিয়েছে যে 3টে খাতা 2টো পেনের মোট দাম দেওয়া আছে, 2টো পেনের মোট দাম দেওয়া আছে 55 টাকা, আর 4টে খাতা 3টে পেনের মোট দাম 75 টাকা। এটা নিয়ে আমাকে সহসমীকরণ তৈরি করতে হবে। ঠিক আছে,
আচ্ছা চলো, তাহলে এবারে দেখো 3টে খাতা 2টো পেনের মোট দাম 55 টাকা। তাহলে আমাকে আমাকে একটা কিছু ধরে নিতে হবে, মানে চলো আসি দুটো আমাকে ধরে নিতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি, দেখো একটা খাতা ও একটা পেনের দাম, একটা খাতা ও একটা পেন। দেখো এখানে আমরা ধরে নেব একটি খাতা একটি খাতা ও একটি পেনের দাম যথাক্রমে এক্স টাকা ও ওয়াই টাকা। তার মানে কি, একটা খাতার দাম এক্স টাকা আর একটি পেনের দাম ওয়াই টাকা, এটা ধরে নিলাম। তারপরে দেখো লিখব প্রথম শর্তানুসারে, আর প্রথম শর্ত যেটা দেওয়া আছে, ঠিক আছে, সেই অনুযায়ী কী হবে। প্রথম শর্ত বলেছে 3টে খাতা 2টো পেন, তাহলে 3টে খাতার দাম কত হবে 3x, একটা খাতা যদি এক্স হয় 3টে খাতা কত 3x, আর তার সঙ্গে একটা পেনের দাম ওয়াই হলে তাহলে 2টো পেনের দাম কত 2y প্লাস 2y, মানে মোট দাম তাহলে কত হবে, এটা যোগ হবে। মোট দাম কত বলেছে 55 টাকা, সেটা সমান তাহলে 55। এই হয়ে গেল। এবারে দ্বিতীয় শর্তানুসারে কী বলেছে দেখো, 4টে খাতা মানে 4x, তার সঙ্গে 3টে পেন মানে 3y, এর সঙ্গে কত টাকা, মোট দাম 75 টাকা। এটাই ঠিক আছে। এই হলো দুটো এই আমার সমীকরণ গঠন হয়ে গেছে। এই পর্যন্ত বলেছে সমীকরণ গঠন করতে বলেছে, এই দুটো সহ সমীকরণ। ঠিক আছে, সহ সমীকরণ মানে দুটো সমীকরণ থাকবে, পরস্পরকে আমরা বলবো সহ সমীকরণ। হলো, এটাই, এই হয়ে গেল অঙ্কটা, আর কিছু করতে হবে না। ঠিক আছে, সেটা লিখে দেবে এটাই হলো আমার নির্ণয় সহ সমীকরণ। ঠিক আছে, এটা লিখবে এ দুটোই হলো নির্ণয় সহ সমীকরণ। ঠিক আছে, এটা লিখে দিতে পারো। দুয়েরটা কী বলেছে, দুটো সংখ্যার যোগফল 80, ওই সংখ্যা দুটোর বিয়োগফলের 3 গুণ বড় সংখ্যাটির থেকে 20 বেশি। দুটি সংখ্যার যোগফল বলেছে 80, ওই সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ বড় সংখ্যার 3 গুণ, বিয়োগফলের 3 গুণ সেটা বড় সংখ্যাটির থেকে 20 বেশি। ঠিক আছে, তাহলে আমি সংখ্যা দুটো কি আগে ধরে নেওয়া যাক। তাহলে ধরে নিচ্ছি, ধরি সংখ্যা দুটি হলো এক্স ও ওয়াই, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, সংখ্যা দুটি এক্স ও ওয়াই। তাহলে প্রথম শর্তানুসারে কী বলো, দুটো সংখ্যার যোগফল, তাহলে আমি লিখব প্রথম শর্তানুসারে, এটা লিখছি না। প্রথম শর্তানুসারে কত হবে, এক্স প্লাস ওয়াই সমান কত 80, যোগফল বলেছে। ঠিক আছে, 80। দ্বিতীয় শর্তানুসারে কি, ওই সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ, বিয়োগফল মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার 3 গুণ, তার মানে তার সঙ্গে 3 গুণ 3 ইন্টু এটা, সেটা কার সঙ্গে সমান হবে, সেটা হবে বলেছে বড় সংখ্যাটির থেকে 20 বেশি। এখানে আমরা এটা ধরে নেব, ধরে নেওয়ার সময় এটা লিখে নেব, ধরি সংখ্যা দুটি হলো এটা, যেখানে যেখানে লিখে নেব, যেখানে কোনটা বড় আমরা বলে দিচ্ছি। ধরো এক্সটা বড়, তাহলে এক্স গ্রেটার দ্যান ওয়াই। ঠিক আছে, যেটা আমরা এখানে আগে প্রথমে বলে দেবো, বড় ছোটোর একটা ব্যাপার আছে, তো এটা আমরা বলে দিলাম। তাহলে এক্সটা আমরা বড় ধরেছি, তাহলে এক্স থেকে সেখানে বিয়োগ করেছি। ঠিক আছে, তাহলে বিয়োগ ফলে সেখানে যা বড় থেকে যেটা সেটা থেকে বিয়োগ করব। তাহলে বিয়োগ ফলের 3 গুণ মানে এটা হলো 3 গুণ বলেছে 3 গুণ বড় সংখ্যাটির থেকে 20 বেশি। বড় সংখ্যাটি কত এক্স, তাহলে এক্সের থেকে 20 বেশি। বোঝা গেল, দুটোর বিয়োগ ফলের 3 গুণ বড় সংখ্যাটির থেকে 20 বেশি। যেহেতু বড় সংখ্যাটা এক্স ধরেছি, সেখানে এক্স মাইনাস এক্স থেকে ওয়াই বিয়োগ করতে হবে, বিয়োগ ফলটা। কারণ কি, কারণ না হলে এটা ঋণাত্মক হয়ে যাবে। ঠিক আছে, ঋণাত্মক আর দিকে ধনাত্মক, ঋণাত্মক সমান হতে পারে না। ঠিক আছে, এটা মাথায় রাখবে। যদি ওয়াইটাকে বড় ধরতে, তাহলে এখানে লিখতে ওয়াই মাইনাস এক্স। ঠিক আছে, আর তখনটা হয়ে যেত ওয়াই প্লাস 20। ঠিক আছে, তুমি যেটাকে বড় ধরবে সেটাকে, সেই জন্য আগে লিখে দেবে উপরে কোনটা বড় ধরেছ। বোঝা গেল, এটাই হয়ে গেল আমার দুটো সমীকরণ, সহ সমীকরণ। ঠিক আছে, এটাই। এবারে এটাকে একটু সরল করে নিতে পারো, এটা 3x মাইনাস 3y, আর ওপারে তো এক্স প্লাস 20, তাই এক্সটা এবার নিয়ে এসো, তাহলে এটা হয়ে যাবে 2x মাইনাস 3y সমান 20। ঠিক আছে, এইটা একটা আর এটা। 3 নম্বর দাও কী বলেছে, বলেছে কোনো ভগ্নাংশের
লব ও হরের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান 7/9 হবে। ঠিক আছে, লব আর হরের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশের মান 7/9, এবং ভগ্নাংশটির লব ও হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটির মান হয় 1/2। তাহলে আমাকে কি ধরে নিতে হবে? ধরে নেব ভগ্নাংশটি হলো, ধরি ভগ্নাংশটি হলো বলে, ঠিক আছে, x/y, ঠিক আছে, এটা হলো আমার সেই ভগ্নাংশ, যেখানে আমি বলে দেবো যেখানে x <y, এক্সটা ওয়াই থেকে ছোটো হলে তবে সেটা ভগ্নাংশ হবে, বড় হলেও হবে, তবে ছোটো হলে সেটা প্রকৃত ভগ্নাংশ। তবে ভগ্নাংশ বলতে প্রকৃত ভগ্নাংশকেই বুঝি, সেই জন্য এটাই লিখব। কারণ এখানে ভগ্নাংশের মান প্রত্যেকটা ক্ষেত্রে দেওয়া থাকে, একটা 7/9, একটা 1/2, তার মানে প্রকৃত ভগ্নাংশই। ঠিক আছে, সেই জন্য এটা ছোটো নিলাম, বলে দিতে হবে এটা ছোটো, এক্সট্রা ছোটো ওয়াইয়ের থেকে। এই হলো আমার ভগ্নাংশটা। এবার প্রথম শর্ত অনুসারে কী লিখব? রয়েছে ভগ্নাংশের লব ও হরের সঙ্গে 2 যোগ করলে, তাহলে প্রথম শর্ত অনুসারে লবের সঙ্গে 2 যোগ আর হরের সঙ্গে 2 যোগ করলে যে ভগ্নাংশটা হলে, এই ভগ্নাংশটা হলে যোগ করলে ভগ্নাংশটির মান হয় কত? 7/9, সেটা সমান তাহলে 7/9, এই হয়ে গেল। এবার দ্বিতীয় শর্ত অনুসারে বলেছে ভগ্নাংশটির লব ও হর থেকে 3 বিয়োগ করলে, লব থেকে 3 মানে x-3 আর হর থেকেও 3 বিয়োগ করলে ভগ্নাংশটির মান হয় 1/2। ব্যাস, এই দুটো সমীকরণ। আর এটাকে একটু সরল করে নেব, ঠিক আছে। এটা কত হবে? 9x + 18 = 7y + 14। তাহলে এপারে নিয়ে গেলে 9x - 7y, আর ওটাকে ওপর নিয়ে গেলে তাহলে কত হবে? 14 4 4 -4, ঠিক আছে। এটা হবে 18 ওপর নিয়ে গেলে -4, এটা একটা হয়ে গেল সমীকরণ। আর এখান থেকে কী পাচ্ছি? এখান থেকে যেটা পাচ্ছি দেখো, 2x - 6, এটা y - 3, তার মানে 2x - y, 6টার উপর থেকে গেলে তাহলে কত হবে? 6 থেকে 3 বিয়োগ করলে 3, এটা করে থাকবে। ঠিক আছে, এই দুটো হচ্ছে আমার সহজ সমীকরণ হলো। এবার 4 দাগেটা কী বলেছে? 4 দাগে দেখো বলেছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ। অঙ্কদ্বয়কে উল্টে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যাটি অপেক্ষা 27 কম। ঠিক আছে, তাহলে আমাকে কি ধরতে হবে? আমাদেরকে ধরতে হবে যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার এককের অঙ্ক একটা ধরতে হবে আর দশকের অঙ্ক একটা ধরতে হবে, তাহলে আমি সংখ্যাটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা লিখব কি? ধরি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটির এককের অঙ্ক x ও দশকের অঙ্ক y, এই ধরে নিলাম। ঠিক আছে, এবার তাহলে তাহলে সংখ্যাটি হবে কত? দেখো সংখ্যাটি হবে, এককের অঙ্ক কত ধরেছি? x, তা দশকের অঙ্ক y, দশক অঙ্কের সঙ্গে তাহলে 10 গুণ 10y + x। ঠিক আছে, এটাই দশকের অঙ্ক যা হবে তার সঙ্গে 10 গুণ করতে হবে, এটা হচ্ছে নিয়ম 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যেহেতু। কারণ কি দেখো, আমরা একটা 2 অঙ্কের সংখ্যা নিলাম, ধরো 45, এটা কীভাবে তৈরি হয়েছে দেখো, 40 + 5, তার মানে দেখো 10 × 4 + 5। এখান থেকে কী দেখো, এটা 4টা দশকের অঙ্ক আর 5টা এককের অঙ্ক। দেখো 4-এর সঙ্গে যেটা দশকের অঙ্ক তার সঙ্গে 10 গুণ, আর তার সঙ্গে 10 গুণ, তার সঙ্গে 5 যোগ করা হয়েছে। ঠিক আছে, 4-এর সঙ্গে 10 গুণ যোগ 5, মানে এককের অঙ্কের সঙ্গে দশকের অঙ্কের সঙ্গে 10 গুণ করে এককের অঙ্কটা যোগ করেছে। যোগ করার পর যেটা পেয়ে গেছে সেটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা একটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হচ্ছে নিয়ম। সংখ্যার এককের অঙ্ক যা হবে তার সঙ্গে দশের অঙ্ক যা হবে, দশের অঙ্কের সঙ্গে 10 গুণ করতে হবে, করে যেটা হবে তার সঙ্গে এককের অঙ্কটা যোগ করলে আমি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা পাবো। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। তাহলে এই হয়ে গেল আমাদের সংখ্যাটা আমরা পেয়ে গেলাম। এবারে কী বলেছি দেখো, প্রথম শর্ত অনুসারে এটা লিখবে। প্রথম শর্ত অনুসারে লিখবে
যেরকম কোনো সংখ্যার দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ, তাহলে প্রথম শর্ত এটাই বলেছে, দশকের অঙ্ক এককের অঙ্ক দ্বিগুণ মানে 2x, এটাই। ঠিক আছে, y সমান 2x, এর একটা সমীকরণ হলো এককের অঙ্কের দ্বিগুণ। এবার বলেছে অঙ্কদ্বয়কে উল্টে দিলে, মানে দশকের অঙ্কটা এককে, এককের অঙ্কটা দশক, অঙ্কদ্বয়কে উল্টে, মানে এখন এককের অঙ্কটা হচ্ছে y আর দশকের অঙ্কটা x, এমন যদি করা হয় উল্টে লিখলে যে সংখ্যা পায় তখন সংখ্যাটা কী হবে, তাহলে লিখবে এখন, তাহলে দ্বিতীয় শর্তানুসারে, দেখো সেটা মনে মনে করে নে, এখানে লিখে দেবে দ্বিতীয় শর্তানুসারে। দ্বিতীয় শর্ত যখন তখন উল্টে দিচ্ছি, তার মানে এককের অঙ্ক এখন হয়ে যাচ্ছে y, দশকের অঙ্ক x, তাহলে সংখ্যাটি তখন কী দাঁড়াচ্ছে, সংখ্যাটি দশকের অঙ্কটা হচ্ছে x, ঠিক আছে, তাহলে সংখ্যাটা কী যাবে, তার 10x প্লাস y, এটা হচ্ছে সংখ্যাটি দাঁড়াবে। তাহলে বলেছে যে সংখ্যাটি পাওয়া যায় সেটা হচ্ছে মূল সংখ্যাটি অপেক্ষা 27 কম, তাহলে এখন যেটা পাচ্ছি দ্বিতীয় শর্তানুসারে 10x প্লাস ওয়াই, সেটা মূল সংখ্যা এটা এর থেকে 27 কম, মানে 10y প্লাস এক্স থেকে 27 কম, মানে -27, ঠিক আছে, এইটাই, এই হচ্ছে শর্তটা। আর যে সংখ্যাটি পাওয়া যাবে উল্টে দিলে সেইটা হচ্ছে মূল সংখ্যাটি অপেক্ষা 27 কম। বোঝা গেল? তাহলে এটাকে একটু সাজিয়ে নাও, নিলে কী আসবে, 10x এক্সট্রা পানি গেলে 9x আর ওয়াই পারে গেলে -9y, তাহলে হবে -27, 9 দিয়ে ভাগ করো দুপক্ষে, তাহলে কি থাকবে, x মাইনাস ওয়াই সমান 9 দিয়ে ভাগ করলে -3, ঠিক আছে, একটা সমীকরণ আর এই একটা সমীকরণ। এটাকে একটু সাজিয়ে নিতে পারো, এটা 2x মাইনাস ওয়াই সমান 0, এটা এইভাবে নিতে পারো বা এইভাবে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে তোমার দুটো সহসমীকরণ, একটা হচ্ছে x মাইনাস ওয়াই সমান -3 আর একটা হচ্ছে এইটা। এবার দেখো 4-এর দাগে আমরা আসবো। 4-এর একে কী বলেছে, বর্তমানে 4-এর একেও বলেছে যে বক্তব্যগুলো কী করতে হবে, দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে এবং সমীকরণগুলোর লেখচিত্র অঙ্কন করতে হবে, ঠিক আছে, সমীকরণগুলো এখানে লেখচিত্র দরকার। এখানে একটা করে সমীকরণ হবে, আগেরটায় দুটো সমীকরণ সহ সমীকরণ বলেছিল, দুটো সমীকরণ হয়েছিল, এখানে একটা করে সমীকরণ হবে দেখো, আর সেইগুলোর আবার আমরা লেখচিত্র অঙ্কন করব, ঠিক আছে। চলো প্রথম যে অঙ্কটা আছে, বলেছে বর্তমানে সুজাতার পিতার বয়স হচ্ছে সুজাতার বয়স অপেক্ষা 26 বছর বেশি। এখানে কিন্তু কি ধরতে হবে বলে দিয়েছে, প্রথমটা বলেছে সুজাতার পিতার বয়স x বছর ধরো আর সুজাতার বয়স ধরো y বছর, ঠিক আছে। তাই যদি হয় তাহলে শর্তানুসারে কী হবে, লিখবে এখানে শর্তানুসারে, এইটা আগে লিখে নেবে, বই ওখানে বলে দেওয়া আছে, মানে সবসময় বলে দেওয়া তা না, তুমি লিখে নেবে যে ধরি সুজাতার পিতার বয়স যদি x বছর এখানে বলে দিতে, সেটা লিখবে x বছর আর সুজাতার বয়স y বছর, সেটা লিখে নিলে তারপরে শর্তানুসারে কী করবে, বলেছে দেখো শর্তটা কী দেওয়া আছে, বর্তমানে সুজাতার পিতার বয়স, বর্তমানে সুজাতার পিতার বয়স, তাহলে সুজাতার পিতার বয়সটা হচ্ছে x বছর, ঠিক আছে, পিতার বয়সটা x বছর আর সুজাতার বয়স হচ্ছে y বছর, এটা হলো সুজাতার বয়স কত, y বছর, ঠিক আছে। তাহলে বর্তমানে সুজাতার পিতার বয়স x বছর, মানে এটা তো বর্তমান বয়স, ঠিক আছে, বর্তমানে সুজাতার পিতার বয়স বলছে সুজাতার বয়স অপেক্ষা 26 বছর বেশি, 26 বছর বেশি পিতার বয়স যা সেইটা ওই বয়স থেকে 26 বছর বেশি, তার মানে সুজাতার বাবার বয়স থেকে সুজাতার বয়স বিয়োগ দিলে কত হবে, 26 হবে, তাই তো, তার মানে y মাইনাস এক্স এটা সমান হবে 26, তবে তো, কারণ 26 বছর বেশি, ধরো সুজাতার বাবার বয়স কত, ধরো 46 বছর, তাহলে সুজাতার বয়স কত হতে হবে, 26 কম করলে কত হতে হবে, দেখো এটা হচ্ছে 20 বছর হতে হবে সুজাতার, তবে তো সুজাতার বাবার বয়স 26 বছর বেশি হবে, তার মানে কি সুজাতার বাবার বয়স থেকে সুজাতার বয়স বিয়োগ দিলে সেটা হবে 26, ঠিক আছে, এটাই বলেছে বর্তমানে সুজাতার পিতার বয়স সুজাতার বয়স অপেক্ষা 26 বছর বেশি, তার মানে সুজাতার পিতার বয়স থেকে সুজাতার বয়সের যে ডিফারেন্স সেটা হবে 26, তাই তো, বিয়োগটা, তাই আমরা এখানে করেছি শর্তানুসারে y মাইনাস x সমান 26, এটাই। এবারে এখান থেকে আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে।
লেখচিত্র অঙ্কন করার নিয়ম কি, তার আগে এটাকে সমীকরণটাকে ওয়াই সমান এক্সের আকারে আমরা লিখে নেব। তাহলে ওয়াই সমান কত আসবে, এক্স প্লাস 26। এখান থেকে আমরা লেখচিত্র অঙ্কন করার জন্য 3টে বিন্দু আমাদের দরকার, ঠিক আছে। মিনিমাম 3টে, এর থেকে বেশি নিলেও হবে, কিন্তু মিনিমাম আমরা 3টে বিন্দু নিলে হয়ে যাবে আমাদের। সেটা নেবো এখানে এইভাবে। এটা করার পর এইভাবে আমরা 3টে বিন্দু নেব। এক্সের মান যদি আমি প্রথমে 0 থেকে শুরু করবো, প্রথমে 0 নিলাম, নিলে তার ওয়াইয়ের মান কত হলো দেখো, এক্স 0 নিলাম, ওয়াইয়ের মানটা পেয়ে যাবে 26। 26 ঘর, বুঝতে পারছো কতটা। তারপরে এক্সের মান আমি এখানে 0 নিলে 26 হয়ে যাচ্ছে, অনেকটা বড় হয়ে যাচ্ছে, অতটা বড় নেবো না, সেই জন্য এক্সের ঋণাত্মক মান একটা নিচ্ছি। এক্সের মান হচ্ছে তোমার ধরো ঋণাত্মক -13। তুমি এই যে 26 মান এটাও নিতে পারো, তোমাদের যে ছক কাগজে তোমরা এটা বসে করতে পারো, ছক কাগজ যেহেতু ছোটো ছোটো তোমাদের ইয়ে আছে, সেটা থেকেও করতে পারো। আচ্ছা, 26 দুঘর করে আমি এখানে তোমাদের, তার দোকানে 26, ঠিক আছে, এটাও আমরা স্থাপন করতে পারবো। আচ্ছা দেখো, তাহলে এই বিন্দুটাও নিতে পারি। আমি কেন করছিলাম, কারণ আমি যে বর্গক্ষেত্রগুলো যে লেখচিত্র তৈরি করেছি সেখানে এতগুলো বিন্দু তো হবে না, সেটাও স্থাপন করা যাবে, সেটা আমি বলে দিচ্ছি কীভাবে করবো। দেখো, তাহলে এখানে আমি সবগুলো জোড় সংখ্যা নেবো, তাহলে স্থাপন করতে পারবো। দেখো, আমি এক্সের মান যদি এখানে নিই যে -4 নিচ্ছি, ঠিক আছে, -4 নিলাম, তাহলে ওয়াইটা কত হবে, ওয়াইটা আমি কত পাবো দেখো, -4 নিচ্ছি, ওয়াইটা কত পাবো 22, ঠিক আছে 22। আর এখানে আবার নিলাম -6, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে 20, ঠিক আছে। এই 3টে বিন্দু আমি নিলাম, তোমরা যে কোনো মান নিতে পারো এক্সেল 1 2 করে যে কোনো, যেমন খুশি। আমি এই 3টে নিলাম, ঠিক আছে। এই 3টে বিন্দু আমি পেয়ে গেলাম, আর এই 3টে বিন্দু আমাকে লেখচিত্রে স্থাপন করতে হবে। করলে যে ওই লেখচিত্রে বসিয়ে আর ওই বিন্দু 3টেকে আমি যোগ করে দেবো, দিলে যে সরলরেখাটা পাবো সেটাই হবে আমাদের তোমার এই সমীকরণের, এই যে সমীকরণটা এর লেখচিত্র, ঠিক আছে। সেটা আমরা করব। দেখো দেখো এই হলো আমার 3টে বিন্দু। এই 3টে বিন্দুতে দেখো, তোমরা এখন বলতে পারো আমি প্লাস মান নিতে পারতাম, হ্যাঁ অবশ্যই, এক্স আমার প্লাস মান নিতে, সেটা মান নিলে অনেকগুলো ওয়াইয়ের মানগুলো সব বড় হয়ে যাবে, সেই জন্য আমি প্লাস মান নিয়ে নিই, ঠিক আছে, কোনো ব্যাপার না, যে কোনো মান এক্স নিতে পারো। দেখো, এবার আমি স্থাপন করব, প্রথমটা 0 26 এই বিন্দুতে স্থাপন করতে চাই, মানে এক্সের মান 0, ওয়াইটা 26, ওই 26 ধনাত্মক, তাহলে ধনাত্মক। আমি এই যে বর্গক্ষেত্রটাকে একটা বাহু, বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্যটাকে আমরা ধরে নেব 2 একক, ঠিক আছে। আর সেই জন্য দেখো প্রত্যেকটা আমি তোমার জোড় সংখ্যা নিয়েছি, ওইভাবে স্থাপন করে বলে, এগুলো তোমাদের বুঝে নিতে হবে, যেটা তোমাদের ছক কাগজ যেমন হবে সেই রকমভাবে। তাহলে আমি একটা বাহু ক্ষুদ্রতম বর্গক্ষেত্র, এটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্র, মানে ঠিক আছে, সেই ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্যটা আমরা নেব, একটা বাহু সমান নেব 2 একক, তাই 2 একক নিলে তার আমাদের এর মধ্যে হয়ে যাবে 26, ঠিক আছে। তাই আমি সেটাই নিচ্ছি, একটা 2 একক মানে আমার 13 ঘর যেতে হবে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তখন এখানেই পড়ছে দেখো বিন্দুটা, ঠিক আছে, বিন্দুটা একেবারেই শেষে এখানে, এটাই হচ্ছে 0 26 0 26 এই বিন্দুটা, ঠিক আছে। এবারে আসছে তোমাদের -4 22, -4 মানে মাইনাস দিকে, এদিকে এক এক্সট্রা মাইনাস 1 2 3 4, এই -4 22 উপরে, 22 মানে কত, 11 ঘর যাবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 এখানে, ঠিক আছে। এইটা হবে -4 22, এখন লিখছি না, পরে লিখব। -6 20, -6 এটা 4 ছিল, আর 5 6, এটা -6, এবারে 20 20 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 ঘর, ঠিক আছে, 10 এটা 11 ছিল, ব্যাস এটা হচ্ছে 10 ঘর, এটাই, ঠিক আছে।
এবার আমাদের কি করতে হবে, ওই তিনটে বিন্দু যোগ করে দিলে যে সরলরেখাটা হবে সেটাই হবে ওই সমীকরণের লেখচিত্র। মানে ওয়াই সমান, সমীকরণটা কী ছিল, এটাই ছিল ওয়াই সমান এক্স প্লাস 26, ঠিক আছে। এই সমীকরণের লেখচিত্রটা হবে এটাই, এই তিনটে বিন্দু যোগ করে দিলে যেটা হবে। দেখো ঠিক মিলে যাচ্ছে প্রত্যেকটা, একটু সরিয়ে নিতে হবে। এই, ঠিক আছে, এটাই হয়ে গেল সেই লেখচিত্র, দুদিকে রেখা চিহ্ন দেবে, যেটা একটা সরলরেখা। এটাই হয়ে গেল তোমাদের লেখচিত্র, ওই সমীকরণের লেখচিত্র, ঠিক আছে। এখানে কিছু লিখতে হবে, তোমরা এখানে কী কী ধরলে না ধরলে সেটা লিখে দিতে হবে। সেটা এই বিন্দুগুলো লিখে দাও। এটা 0.26, এটা কত ছিল, -4 -22, এটা হচ্ছে -6 20। বেশ, ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের সেই বিন্দু। প্রত্যেকটা নামকরণ করে দিতে পারো, পি কিউ আর, এটা হচ্ছে পি কিউ আর, যদি তোমরা এটা বলে দাও পি কিউ আর, সেটা করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে কী লিখবে দেখো, সেটা একটু জেনে নাও। প্রথমে তো যেটা করবে, এই যে বিন্দুগুলো যেটা পেলাম তার উপরে এটা লিখে নেবে, যে আমরা যেটা ছক করেছিলাম এই বিন্দুগুলো বার করে, তার উপরে ছকের উপরটা লিখে দেবে। এটা একটা সমীকরণ দিয়ে দেবে 1 নম্বর সমীকরণ বলে, ঠিক আছে, লিখে দেবে। তাহলে লিখবি 1 নম্বর সমীকরণ থেকে পাই বলে যে ছকটা করেছিলাম ওটাই, ঠিক আছে। এই ওটার পরে যেটা লিখবে, এবারে এই যে ছক যে কাজগুলো করলাম তার জন্য যেটা লিখবে, মানে তোমাদের যে ছক পেপারটা থাকবে তার একবারে লিখতে পারবে আর একবারে আঁকবে, ঠিক আছে। এটাই যে পার্টটা লিখবে সেই পার্টটা এটাই লিখবে। প্রথমে লিখবে যে প্রথমে ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর লম্ব এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করলাম, ঠিক আছে। এবার বলব, তাহলে আরেকবার বলছি শোনো। প্রথমে ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ যথাক্রমে, মানে পরপর কোনটা কোনটা, মানে এক্স ড্যাশটা হচ্ছে এক্স অক্ষ হবে, তাই লেখা হয়েছে যথাক্রমে পরস্পর লম্ব এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করলাম, এটা লিখলে। তারপরে ধরি ছক কাগজের উভয় অক্ষ বরাবর, এই যে এবারে এইটাই বলবো যে উভয় অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম, এই যে বর্গক্ষেত্রটা, প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, এখানে আমরা বলবো কি 2 একক, বাহুর দৈর্ঘ্য 2 একক, ঠিক আছে। ও তাহলে তো এখানে তো 2 একক যেহেতু, তাহলে তো একটু ভুল হয়ে গেছে। দেখো আমরা 2 একক ধরেছি, তো তাহলে আমি তো কিন্তু এটা তো 4 একক নিয়ে নিয়েছি, মানে একটা করে একক 1 একক ধরেছি, এই দিকে 2 ধরেছি কিন্তু এইদিকে 4, এটা ভুল হয়ে গেছে আমাদের ছবিটা আঁকা। এখানে আমরা এই বিন্দুটা নেওয়া ভুল হয়ে গেছে। এটার ক্ষেত্রে ঠিক ছিল, আর এটার ক্ষেত্রে কী হয় বলো তো, এটার ক্ষেত্রে 1 2 এই পর্যন্ত গেলে তো 4 হয়ে যাবে, তাই না, কারণ প্রতিটা যদি 2 2 একক নিই, ঠিক আছে। তাহলে এটা লিখবে। আচ্ছা, এখানে যেহেতু এইভাবে করেছি তাহলে লেখাটা তাহলে ঘুরিয়ে দাও, ঠিক আছে। তাহলে এইরকম লিখবে যে ছক কাগজে উভয় অক্ষ কথাটা না লিখে এটা লিখবে যে উভয় অক্ষ কথাটা লিখে দিলেই ভালো হয়, তাহলে সুবিধা হয়, সেইভাবে আঁকলে সুবিধা হয়। না হলে এক্স অক্ষ বরাবর, এটাই এক্স অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে, এটাই তাহলে লেখো। যেহেতু আমরা এটাই ছবি এইভাবে করেছি সেইভাবে লিখে নাও। তাহলে লেখো যে এক্স অক্ষ বরাবর, প্রথমে লেখো ধরি ছক কাগজের এক্স অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 একক। ওয়াই অক্ষ বরাবর আমরা 2 একক নিয়েছি আর এক্স অক্ষ বরাবর 1 একক নিয়েছি, ব্যাস, তাহলে হয়ে গেল, লেখাটা হয়ে গেল। এবারে কি করবে, তারপর লিখবে এখন, যেহেতু এটা 1 নম্বর সমীকরণ দিয়েছিলাম, লিখবে 1 নম্বর সমীকরণ থেকে প্রাপ্ত এই যে বিন্দুগুলো পেয়েছি, প্রাপ্ত বলে এটা পি লিখলে, এটা কিউ লিখলে, এখানে লিখবে আর, ঠিক আছে। যেহেতু আমরা এই পরপর কোনটা কিউ, এটা কিউ ধরেছি, এটা আর ধরেছি। আর যদি বিন্দুগুলো নাও লিখতে পারো, নাও ধরতে পারো, ধরলে এভাবে লিখবে পি কিউ আর বলে, পি তারপরে এটা কিউ, এটা যেমন ধরো এখানে পি, এই পি কমা, এখানে কিউ কমা
আর এটাই এই বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করে এবং যোগ করে একটা সরলরেখার নামকরণটা করে দেবে। সরলরেখা বলবে এখানে যেহেতু বিন্দুগুলো লিখেছি সরলরেখা বলবে আর কিউ সরলরেখা, ঠিক আছে? আর কিউ সরলরেখা পেলাম, এটা আর এটা কিউ, বা আরপি সরলরেখা, মানে শেষ বিন্দুটা আর প্রথম বিন্দুটা ধরে সরলরেখাটা নামকরণ করে দিলে আরপি সরলরেখা পেলাম, ঠিক আছে? সরলরেখা পেলাম, এটা হয়ে গেল। তারপর লিখবে এটিই হচ্ছে, এই আরপি সরলরেখাই হচ্ছে আমাদের নির্ণেয় লেখচিত্র, ঠিক আছে? এবার দেখো, কেউ যদি এটা করতে চাও যে এই বিন্দুগুলোর নাম দিতে চাও না, তাহলে সেটাও সেভাবে লিখতে পারে। তখন কি করতে হবে? তখন লিখবে যে এই তিনটে বিন্দু কমা দিয়ে লিখবে তিনটে বিন্দুগুলো স্থাপন করে, মানে ছক কাগজে স্থাপন করে এবং যোগ করে, তখন এখানে একটা নাম দিয়ে দিতে, মানে বিন্দু একটা নাম দিয়ে দিতে হবে। ধরো তুমি এ বি দিলে, এখানে নাম দিলে এ, এখানে বি দিলে, ঠিক আছে? তখন সরলরেখার নাম এ বি হলো, বা কেউ সিডি বা এক্স ওয়াই তো দিতে পারবে না, এক্স ওয়াই থেকে লিখেছো, এক্স ওয়াই ছাড়া আর অন্য যে কোনো একটা নাম দিয়ে দিলে, ঠিক আছে? সেই রকম সরলরেখা পেলাম। তারপর লিখবে শেষে যা দেবে, ধরো এবি দিয়েছো, তাহলে এবি সরলরেখাটাই হলো আমার প্রদত্ত সমীকরণ, মানে প্রদত্ত নয়, যে 1 নম্বর সমীকরণের নির্ণেয় লেখচিত্র, ঠিক আছে? এটাই, এই কথাটা লিখে দেবে। তাহলে এইভাবে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে লেখাটা একই। এবারে প্রত্যেকটাকে সমীকরণটা যেমন পাবো তেমন,